হ্যালো সবাইকে নমস্কার। আবারও আমি আসলাম পার্ট 2 বচনের বিরোধিতা পার্ট 2 ভিডিও নিয়ে। কালকে আমরা পার্ট 1-এ শিখেছি যে বচনের বিরোধিতা কীরকম, কোনটার সঙ্গে কী বিরোধিতা থাকে সেই সময়। আজকে শিখবো যে বচনের বিরোধিতা কাকে বলে, কয় প্রকার ও কী কী, এবং একটা করে বিরোধিতা ধরে ধরে সংজ্ঞা আমরা সংজ্ঞা শিখবো, যে একটা করে বিরোধিতার সংজ্ঞা শিখবো এবং একটা করে বিরোধিতা বৈশিষ্ট্য এবং কীরকম করে হয় সেটাও আমরা শিখবো। একদম সিম্পলি ইজিলিভাবে শিখবো। ওকে, আমরা আজ এখানে লিখবো, প্রথমে লিখবো যে বচনের বিরোধিতা কাকে বলে। সিম্পলি 1 নম্বরে বচনের বিরোধিতা কাকে বলে, একসঙ্গে সব শিখবো। কত প্রকার ও কি কি, এখন সিম্পলি শিখবো। একদম এটা নোট করে নাও, বচনের বিরোধিতা কত প্রকার ও কী কী, একদম নোট করে নাও, কোনো প্রবলেম নেই, বুঝছো? একদম নোট করে নাও, নো প্রবলেম। এটা লিখবো আমরা উত্তর। আগে বলেছি আমি, আমার ক্লাস করলে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না। বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতা হচ্ছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট, আগে বলে নেই তারপর লিখি। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন, মানে একই উদ্দেশ্য থাকবে, একই বিধেয় থাকবে, যখন দুটি নিরপেক্ষ বচন গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ, মানে গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক, মানে আলাদা হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলে। তাহলে আরেকবার বলি, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন যখন গুণ কিংবা পরিমাণের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলে। বচনের বিরোধিতা 4 প্রকার হয়, 4 প্রকার। বচনের বিরোধিতা 4 প্রকার। ওকে, বচনের বিরোধিতা কয় প্রকার? 4 প্রকার, 4 প্রকার, একদম সিম্পলি, নো প্রবলেম। কী কী আমরা আগে শিখেছি? বিপরীত, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা আর বিরুদ্ধ। তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে হয়ে গেল সিম্পলি। এখানে লিখে রেখি, লিখলে ভালো হবে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট, আগে বলেছি কোনো ভুল হলে দেখে নেবা, মানুষের ভুল হয়, কোনো প্রবলেম নেই, ভুল হয় একটু বানান বুনান ভুল হবেই, যদি ভুল হয় কমেন্ট করবে যে এটা ভুল হয়েছে স্যার, তাহলে আমি দেখবো আবার। হ্যাঁ, তো বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন, দুটি নিরপেক্ষ বচন যখন নিরপেক্ষ বচন যখন গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয়। পৃথক মানে আলাদা, এখানে নিচে লিখে দেয় আলাদা। অনেক ছাত্র ভাববে যে দাদা এটা কী লিখলে, পৃথক মানে বুঝলাম না। পৃথক মানে আলাদা, একদম সিম্পলি আলাদা। পৃথক মানে একদম ভালো করে দেখে নাও। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচন যখন গুণ কিংবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয়, কমা দিয়ে, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলে, ওকে, নো প্রবলেম। ভালো করে দেখে নাও, এটা নোট করে নাও, সংখ্যাটা একদম ভালো, একদম সংখ্যা উত্তর। এটা বচনে একদম সিম্পলি, এত সহজ সরলভাবে কেউ লেখাবে না। হ্যাঁ, একদম সিম্পলে বলে। মানে কত প্রকার দেবো, প্রকার করে একটা পয়েন্ট করলাম, ভালো করে নোট করে নেবে তোমার সুবিধার মতো করে, ঠিক আছে? বচনের ক্যামেরা একটু কী করে নেই। বচনের বিরোধিতা 4 প্রকার, যথা
যথাযথ একটা হাইফেন দিবা, বাকি এইরকম করে দিলে যাও। 1 নম্বর এখান থেকে লিখে 1 নম্বর বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা, একদম সিম্পলি বিরোধিতা। বোঝা যায় তো? না বুঝলে কমেন্ট করবে যেটা বোঝা যাচ্ছে না। এখানে 2 নম্বর দিচ্ছি, অধীন বিপরীত। ডট ডট দিলাম, বিরোধিতা। এখন তো সবাই 12 বড় হয়েছে, বুঝবে ডট ডট মানে কি উপরে যেটা থাকবে নিচে ওটা থাকবে। 3 নম্বর অসম বিরোধিতা। 4 নম্বর, 4টা বলেছি, 4টা হয়ে গেল বিরুদ্ধ বিরোধিতা। ঠিক আছে, যাই হোক লাস্টটা লিখে দিলাম। এখন একটা একটা করে ধরবো যে বিপরীত বিরোধিতা কাকে বলে, অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে, অসম বিরোধিতা কাকে বলে, অসম বিরোধিতা কাকে বলে, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, এগুলি সবগুলো একটা একটা করে ধরে সংজ্ঞা পর্ব এবং বৈশিষ্ট্য, এগুলো মানে কোনটার সঙ্গে কী হয়, একটা যে কোনো সাংকেতিক উদাহরণ এইরকম করে পড়বো। আগে আমরা আজকের এই ভিডিওতে আমরা দুটো শিখবো, এই দুটো, বিপরীত আর অধীন বিপরীত। তারপরে পার্টে আমরা এই দুটো অসম আর বিরুদ্ধ। ওকে, প্রবলেম আমরা আজকে শিখবো। ভালো করে দেখে নাও, নোট করে নাও, এগুলো কাজে দেবে। বিপরীত বিরোধিতা কাকে বলে, বিপরীত মানে এখানে যে রয়েছে দুটো বিপরীত, বিপরীত বিরোধিতা, এই দুটো কি বলে, সামান্য বচন। মুখে মুখে একবার বলি, এখানে পয়েন্ট করে লিখি কাকে বলে, এখানে ডাইরেক্ট লিখবো না আমি। বিপরীত বিরোধিতা সংজ্ঞা, বিরোধিতা ট্রাক টানবে, নো প্রবলেম। সরি, এখানে সংজ্ঞা লিখে দিই, নাহলে বুঝবে না। আকার সংজ্ঞা, যাই হোক কোনো প্রবলেম নেই, সিম্পলি কমেন্ট করবে। আমাকে কমেন্ট করবে যদি কেউ হোয়াটসঅ্যাপে গ্রুপে কোচিং করতে চাও, নো প্রবলেম। এটাকে মুখে মুখে একটু বুঝে নেই। বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা কীভাবে পড়বো, হাতের লেখা একটু খারাপ হয়ে গেছে, বুঝবে না বুঝলে আমাকে কমেন্ট করবে যে দাদা এটা বুঝলাম না। বিপরীত বিরোধিতা, দেখেন আমরা আগে শুনেছি মানে বচন 4 ভাগে ভাগ করা হয়, সামান্য, বিশেষ, সতর্ক, নৈর্থক। সামান্য বচন কি তাহলে এই দুটোর মধ্যে বিপরীত বলে যে, তাহলে বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা কীরকম হবে, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন, মানে এই সামান্য বচন, মানে এখানে ধরো বিপরীত বিরোধিতা এটা রয়েছে এর মধ্যে। তারপরে আমরা এটা সংজ্ঞাটা কীরকম করে বলবো, যে যেহেতু এ আর ই সামান্য বচন, তার জন্য আমরা বলবো যে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন যখন গুণের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে। এখানে হচ্ছে গুণের দিক থেকে পৃথক হয়, গুণ দেখো, আমরা বলছি দেখো ভালো করে শুনবে সংজ্ঞাটা, শোনার পরে নিজে নিজে ক্যালকুলেশন করবে মনে মনে ব্রেনে। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যখন দুটি সামান্য বচন, মানে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট, এটারও যা উদ্দেশ্য থাকবে বিধেয় থাকবে, এটারও তাই থাকবে। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যখন দুটি সামান্য বচন, এটাও সামান্য বচন, গুণের দিক থেকে পৃথক হয়। আমরা গুণের দিক থেকে কোনটা রয়েছে, সদর্থক আর নৈর্থক হচ্ছে গুণ। এখানে রয়েছে গুণের দিক থেকে সদর্থক, নৈর্থক, মানে গুণের দিক থেকে এ হবাদ হচ্ছে তোমার সদর্থক, ই হবাদ হচ্ছে নৈর্থক। এখানে আছে সদর্থকে এই পড়ছে, এখানে রয়েছে এ পড়ছে, আর নৈর্থকে ই পড়ছে। বলছে যে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যখন দুটি সামান্য বচন পরিমাণের দিক থেকে, মানে গুণের দিক থেকে পৃথক হয়। গুণের দিক থেকে এখানে বলেছে তোমার এখানে তোমার এখানে ধরো সামান্য, এখানে রয়েছে এই যে সামান্য, এই দুটো এক ঘরে রয়েছে সামান্য, তার মানে এখানে সামান্য মানে কি সামান্য আর বিশেষের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যখন দুটি সামান্য বচনের গুণের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতা। সিম্পলি এখন আমরা সংজ্ঞায় আসবো। একই, অত কিছু আমার কথা যদি বুঝো না ভালো করে, তাহলে সংজ্ঞাটা ভালো করে লিখে নেবে। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন, যখন সামান্য বচন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন যখন গুণের দিক থেকে পৃথক হয়, মানে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন যখন গুণের দিক থেকে পৃথক হয়,
পৃথক হয় তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে বিপরীত বিরোধিতা হতে পারে। পৃথক হয় তখন তাদের পারস্পরিক সম্বন্ধকেই বিপরীত বিরোধিতা বলে। বিপরীত বিরোধিতা বলে। হয়ে গেছে। যেমন এ বচনের মধ্যে যেমন উদাহরণ দেওয়ার দরকার নাই, যেমন যেদিকে উদাহরণ দেয়, যেমন এই এখানে আছে এই বচনের মধ্যে বিপরীত বিরোধিতা আছে। যেমন একটা উদাহরণ, সকল মা হয় মাতা, সকল মা হয় মাতা। উদাহরণ একটা কি, সকল মা হয় মাতা। এ বচন যেমন এটা সকল মা হয় মাতা, আর এ বচনের বিপরীত মানে বিরুদ্ধ হবে। বিপরীত মানে যুদ্ধ, একজন কবে হ্যাঁ একজন কবে না। বিপরীত বিরোধিতা, এখানে আগাই শিখছে যে বচনের বিরোধিতা। বিরোধিতা কথার অর্থ হলো বিরুদ্ধ করা, মানে একজন হ্যাঁ কবে একজন না কবে এরকম। মানে যেমন সকল মা হয় মহিলা এই বচন, আর এই বচনে যদি এটার বিপরীত সকল মা হয়, এখানে একটা যাই এখানে লিখে দিই, বুঝবে না এরকম করে। যেমন আমরা এ বচন করি, এ বচনে দিয়ে আমরা একটা লিখবো, আমরা আগে জানি সকল যোগ হয় হলো এ বচন, সকল মা হয় মহিলা, এই বচন। এখানে এ বচনের বিপরীত বচন করতে লাগবে, বিরুদ্ধ বচন। তাহলে বিপরীত বিরুদ্ধ বচন এই বচন, সিম্পলি কোনো প্রবলেম নাই। তাহলে আমরা আগে জেনেছি যে এই বচনের সূত্রটা কি, কোনো যোগ নয়, কোনো নয়। তাহলে হবে এখানে হবে কোনো মা নয় মহিলা, সিম্পলি বচনের বিপরীত। সো এটা নয়, একদম জাস্ট সিম্পলি একদম দেখে নাও, সংজ্ঞা ঠঙ্গাগুলো দেখে নাও ভালো করে। আমার প্রথম পার্টে আমি এখান থেকে বুঝে গেছি, আজকে এটা বুঝলাম। আর একটা হবে ওকে, এখন কি অধীন বিপরীত বিরোধিতার সংজ্ঞা, এটা কীভাবে বলবো। অধীন বিপরীত একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচন যখন গুণের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকেই অধীন বিপরীত বিরোধিতা বলা হয়। এটাও সিম্পলি আমি এই পেজটা উল্টে দেখাচ্ছি, ভালো করে দেখো। এদিকে যে আমরা লিখলাম, এই যে অধীন বিপরীত বিরোধিতা এদিকে রয়েছে আই এবং ও রয়েছে। দেখো এখানে কি বিশেষ বচনে আই ও রয়েছে এবং একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট। যখন দুটি একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের যখন এটা কী হবে, গুণের দিক থেকে পৃথক হবে, গুণের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে অধীন বিপরীত বলা হয়। গুণ বলতে আমরা এখানে সামান্য বিশেষ বলছি, সরি এটা হলো পরিমাণ, এই দুটো হলো পরিমাণ। আর শতর্থক নৈর্থক, দেখো আই হবে হচ্ছে তোমার শতর্থক, এখানে রয়েছে শতর্থক আই, এখানে বলছে শতর্থক রয়েছে, আর এখানে নৈর্থকে রয়েছে ও। মানে তার যে এই দুটির মধ্যে পার্থক্য, এই দুটি একই রয়েছে, বিশেষে রয়েছে একই উদ্দেশ্যে বিধেয় বিশিষ্ট। যখন দুটি বিশেষ বচনের মধ্যে গুণ কিংবা গুণের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে অধীন বিপরীত বলে। মানে আরেকবার বলি, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যখন দুটি বিশেষ বচনের মধ্যে গুণের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে অধীন বিপরীত বলে। এখানে লিখি সিম্পলি দেখো, এখানে সংজ্ঞাটা লিখে দিলাম। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট যখন দুটি বিশেষ বচনের মধ্যে গুণের দিক থেকে পৃথক হয়, তখন তাদের পারস্পরিক সম্বন্ধকে অধীন বিপরীত বিরোধিতা বলা হয়। আমি ভাবছি আমি আশা করি ভালো করে বুঝতে পেরেছো। না হলে আমার কমেন্ট করবে যে স্যার আমি এটা বুঝলাম না, ওটা বুঝলাম না। আমি কোনো প্রবলেম নেই। এখানে যেমন এ আই, আমরা জানি অধীন বিপরীত কার সাথে রয়েছে, আই এবং ও। যেমন আই ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা রয়েছে। যদি একটা উদাহরণ পাই, এর উদাহরণ একদম সিম্পলি আই বচনের একটা উদাহরণ লিখবে। যেমন আই বচনে কোনো যোগ হয়, কোনো মানুষ হয় কবি, সিম্পলি কোনো মানুষ হয় কবি, আর একটা ওই বচনের ও বচনের যখন ও আছে কোনো যোগ নয়, কোনো কবি নয় মানুষ। মানে আমি প্রথমে বললাম কোনো মানুষ হয় কবি, কোনো মানুষ নয় কবি। একদম সিম্পলি উদাহরণ হয়ে গেলো। সিম্পলি আশা করি ভালো করে বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য ভালো করে বুঝবে, ভালো করে শিখবে, একদম সিম্পলি, নো প্রবলেম। ওকে, গুড বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।